করো করো এটি এমনই একজন তরুণ ব্যবসায়ীর গল্প যা সমগ্র বিশ্বের আর্থিক বাজারকে প্রভাবিত করেছে, দেশকে নাড়া দিয়েছিল, যার ফলে ফরাসিরা একটি ব্যাংক প্রায় 4.9 বিলিয়ন ইউরো হারিয়েছে। ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এটিই সবচেয়ে বড় কেলেঙ্কারি। আর বন্ধুরা, শুরু করে এটা করার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। ভিডিওটি আপনার কেমন লেগেছে? ভিডিওটিতে কমেন্ট এবং লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। তারপর গল্প শুরু হয়। এটি ফ্রান্সের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে একটি, সোসিয়েট জেনারেল থেকে, যেখানে আমাদের জ্যাম নামে একটি মেয়ে আছে। যুবকটিকে দেখো কোথায়। সে ফিন্যান্স ডিগ্রি সম্পন্ন করার পর আমি সেখানে একটা চাকরি পেয়েছি। অন্যরা ওখানে অন্যদের মতো, আজ তারও চাকরির প্রথম দিন। হয় ব্যাংক ম্যানেজার, নতুন কর্মচারী, সেখানে জন্য একটি ছোট স্বাগত সভার আয়োজন করে। স্বাগত বক্তব্যের সময় ব্যাংক ম্যানেজার বলেন, আমাদের ব্যাংকের একটাই নীতিবাক্য আছে, আর তা হল দলগত মনোভাব, এবং দলগত মনোভাব ছাড়া কেউই নয়, তবুও কোম্পানি সফল হতে পারে না। ম্যানেজার এই কথা শুনে জেরোমের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। যায় সেখানেই জেরোমের সাথে ম্যাথিওর দেখা হয়, অন্য একজন কর্মচারীর নাম যিনি তার মতো, সেও সেখানে নতুন। কিন্তু উভয় বিভাগটি আলাদা ছিল। গণিত ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ, এবং জিরোম ব্যাগ থেকে ছিলেন অফিস সহকারী। যদিও তার স্বপ্ন, আমি একজন সফল ব্যবসায়ী হতে চেয়েছিলাম। আচ্ছা, এখন জেরাম বিনিয়োগ বিভাগের মধ্যমমুখ অপারেশনে ব্যাক অফিস সহকারী হিসেবে কাজটি ছিল প্রতিটি ব্যবসায়ীর ট্রেডিং প্যাটার্ন অধ্যয়ন করা, বিশ্লেষণ করা, এবং তাদের সফটওয়্যারে সম্পাদনা করা, পছন্দের সেটিংস প্রবেশ করানো হচ্ছে। এটা ব্যবসায়ীর কাজ। এটা জীবনের মতো রোমাঞ্চকর ছিল না, কিন্তু মাঝে মাঝে তাকে কিছু না কিছু কাজ করতে হয়। ফ্রন্ট অফিসে যেতে হয়েছিল, কোথায় সব ব্যবসায়ীরা কাজ করত। ঠিক তেমনি ধীরে ধীরে সে সকল ব্যবসায়ীর সাথে পরিচিত হয় গেল। সেখানকার বিভাগীয় প্রধান ফ্যাবিয়ানের কাছে তার কাজ পছন্দ হয়েছে, এবং ধীরে ধীরে তার প্রিয় কর্মচারী হয়ে ওঠেন। বিশেষ করে যখন সে ফ্যাবিয়ান এমন একটি হাতিয়ার তৈরি করেছিলেন যা তাকে তার দৈনন্দিন কাজ করতে সাহায্য করবে। প্রতিবেদনগুলি স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করা হয়েছিল, এবং এইভাবে তিনি ফ্রন্ট অফিসের ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। পরিচিত হলাম। সে সবসময় একজন ব্যবসায়ী হতে চেয়েছিল। আমি স্বপ্ন দেখতাম। সে তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ টাকা আয় করেছে, একটি বোতামের ক্লিকেই লেনদেন করার অনুভূতি, লক্ষ লক্ষ টাকা আয়ের মজা যা সে প্রায়ই দেখিয়ে থাকে অফিসে ব্যবসায়ীদের মধ্যে। তাকে দেখতাম। তাকেও ঠিক একই কাজ করতে হয়েছিল। হয়তো ভাগ্য সে তাকে সমর্থন করছিল। এইভাবে কয়েক মাস ধরে পর্যন্ত চলতে থাকে। তারপর একদিন সেখানে একটি ট্রেডিং কোম্পানি সহকারী পদত্যাগ করেছেন। বিভাগীয় প্রধান ফ্যাবিয়ানের সুপারিশে জেরোমের ফ্রন্ট অফিসে একটি ট্রেডিং ডেস্ক আছে, কিন্তু তাকে সহকারী করা হয়েছিল। এমনকি যদি তার কাছেও আমি একজন ট্রেডিং সহকারী দিয়ে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এখন সে তার স্বপ্নের আরও কাছে ছিল। এখন পরের দিন সে খুব ভোরে প্রস্তুত হয়ে গেল, এবং আমি প্রথমে অফিসে পৌঁছালাম। তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে তার ট্রেডিং ডেস্কে আছে। সেখানে বসে মনে মনে খুব আনন্দ অনুভব হয়। ঠিক সেখানেই তার এক সহকর্মী লুসিয়ানোর সাথে দেখা হয়, যিনি বহু বছর ধরে সেখানে কাজ করছেন ছিল। সে সেখানে দাঁড়িয়ে জেরোমকে কফি খাইয়ে দিচ্ছে। স্বাগত। ঠিক আছে, বাজার সকাল 9:00টা বাজলেই শুরু হয়, এবং সবাই তাদের কাজে ব্যস্ত থাকে। আমি ব্যস্ত হয়ে পড়ি। এই জায়গাটা একেবারেই আলাদা। একটা পৃথিবী ছিল যেখানে সবার এক হাতে টেলিফোন থাকত, অন্য হাতে কিবোর্ড, এবং আপনার সুবিধামত সবকিছু চুক্তিটি ভাঙতে ব্যস্ত ছিল। জেরোম এই সবকিছু দেখার পর সে নার্ভাস হয়ে যায়। সে কিছু বুঝতে পেরেছিল, আসছিল না। তারপর সে বুঝতে পারল যে পিছনের দিকটা অফিস সহকারী এবং জমিদারি ব্যবসায়ী, আকাশ পাতার পার্থক্য আছে। আর ঠিক তেমনি অফিসে তার প্রথম দিন শেষ। এই কয়েক মাসের মধ্যেই আমি আমার কাজের প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম। 2 বছর এখন সহকারী হওয়ার পর 2005 সালে জ্যামের তিনি পদোন্নতি পান, এবং অবশেষে একজন কর্মকর্তা হন, ব্যবসায়ী হয়ে ওঠে। এখন তার কাজ ছিল আরবিট্রেজ ট্রেডিং করতে হয়েছিল, যা ছিল অতিমাত্রায় লেনদেনগুলি অল্প সময়ের জন্য হয়। যারা জানেন না তাদের জন্য এখানে বলি, আরবিট্রেজ ট্রেডিং এর অর্থ যখন ভিন্ন বাজার বা বিনিময়ে কোনো সম্পদের দামের মধ্যে একটি অস্থায়ী মূল্যের পার্থক্য রয়েছে, যা নেটওয়ার্ক ল্যাটেন্সি বা সময়ের ব্যবধানের কারণে হয়। যদি কোনো কারণ থাকে তাহলে সেগুলো কিনে বা বিক্রি করে এর থেকে লাভ করুন।
মানে উভয়ই বাজার বা এক্সচেঞ্জের মধ্যে বিনিময়যোগ্য মূল্য একটা ফাঁক আছে, সেটা হলো তাদের লাভ এবং ঝুঁকি কমাতে একযোগে বিপরীত অবস্থান, এছাড়াও একে হেজিং বলা হয়। এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং চটপটে হাত। কিন্তু সে তার সহকারীর সাথে এই সব করেছে। আমি এটা সরাসরি দেখেছি, কিন্তু দেখা এবং করার ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। যখন আপনি প্রথমবার ট্রেড করবেন, যখন তার পালা এলো, ভয়ে তার হাত গুটিয়ে গেল, কাঁপতে লাগল। এটা প্রতিটি ট্রেডারের সাথেই ঘটে যখন সে প্রথমবারের মতো তার ট্রেড নেয়। 2 লক্ষ টাকা ইউরো ট্রেডিং, সেই সময়ে এটি ছিল তার 5 বছরের বেতনের সমান ছিল। এত টাকা তাকে ভয় দেখানোর জন্য ক্লিকের পেছনে খরচ করো যাচ্ছিল। এখন তার অবস্থা দেখে ফ্যাবিয়ান বুঝতে পারল। সে গিয়ে তাকে জানালার কাছে নিয়ে যায়, ব্যাখ্যা করে যে দেখুন, 2 লক্ষ ইউরো সাধারণ মানুষের জন্য এটা তোমার সারা জীবনের উপার্জন হতে পারে, কিন্তু আমাদের জন্য এই পরিমাণ কখনো কখনো মাত্র এক ব্যবসার জন্য শুধুমাত্র একটি ফি আছে। অতএব তোমার চোখ তুলে সামনের দিকে ভাবো। তার কথাগুলো এটা আমাকে নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে দিল। তার ভেতরের ভয়কে পেছনে ফেলে সে ব্যবসা করে নিতে শুরু করে। প্রথম কয়েক দিন সে ব্যবসায় প্রচুর লাভ করে। হয়তো নতুনদের ভাগ্য আমার পক্ষে ছিল, কিন্তু ভাগ্য কতদিন আমাকে সহায়তা করবে? একদিন তার একজন ছোট্ট একটা ভুলের কারণে প্রথমবারের মতো তাকে বড় সমস্যার মুখোমুখি হতে হল। 1 মিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছিল। সে ভেতর থেকে কেঁপে উঠল। সে কিছুই বোঝে না আসছিল। তারপর ফ্যাবিয়ান তাকে ব্যাখ্যা করলেন, তাকে শান্ত করলেন এবং তার ক্ষতি পূরণ করলেন করার প্রতিশ্রুতি দিয়েছে। তারপর সে জেরোমকে বলে, আমার নিজের টাকা দিয়ে তার সামনে দেখাচ্ছি বৈদেশিক মুদ্রায় একতরফা বাণিজ্য, আর কয়েক মিনিটের মধ্যেই 1 মিলিয়ন ইউরো অর্জন করেছি। এই সবই ছিল নিয়মের বিরুদ্ধে, কিন্তু তিনি কেবল রত্নের ক্ষতি পুষিয়েছিলেন। এটা করার জন্য এই ব্যবসাটা নিয়েছি। ফ্যাবিয়ান বলল, আমি তাকে বললাম যে আমাদের পেশায় এই ধরনের জিনিস সাধারণ নয়। মাঝে মাঝে পরিস্থিতি তৈরি হয়, তাই এটা সামলাও। এর জন্য আমাদের এই ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসাও করতে হবে, নিতেই হবে। এবার ফ্যাবিয়ানের প্রশ্ন আসে, তুমি এত টাকা কোথা থেকে পেলে? কারণ সে ব্যাংকের টাকা দিয়ে এমন লেনদেন করা যাবে না, কারণ এটা অবৈধ। তারপর সে একটা ধাক্কা দিল আর ভেতরের গল্পটা শেয়ার করলাম। সে প্রতি বছর বলতো বছরের শেষে তারা তাদের লাভের কিছু অংশ বিনিয়োগ করে এটি লুকিয়ে রাখুন, যাতে পরের বছরের লক্ষ্য কম হয়, কারণ ব্যাংকটি গত বছরের তুলনায় তার আয় বৃদ্ধি করেছে। একটি ভিত্তি তৈরি করে আগামী বছরের লক্ষ্য নির্ধারণ করে হয়। ফ্যাবিয়ান তাকেও সেই কৌশলটি শিখিয়েছিল, যার কারণে লুকানো পরিমাণ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়, সিস্টেমে ধরা যায়নি। এখন ফ্যাবিয়ান সে কি জানত না যে এই দুটি অস্ত্র ভবিষ্যতে এটি কিভাবে বিপজ্জনক উপায়ে ব্যবহার করা হবে করতে যাচ্ছে। আচ্ছা, এখন কয়েক মাস পর শুনো, আমি যথারীতি তথ্য বিশ্লেষণ করছিলাম। তারপর সে একটা আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করল। অ্যালায়েন্স নামে একটি বীমা কোম্পানি স্টক চলাচল ঠিক 2001 সালের মতোই ছিল। 91 সালের হামলার আগে কিছু বিমান সংস্থা ডেরিভেটিভস। সে ভেবেছিল যে এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এইটার উপর বাজি ধরার কথা ভাবলাম। এখন তিনি একটি জোট গঠন করেছেন, এর স্টকে পাগলের মতো শর্ট সেল হচ্ছে। আমি এটা শুরু করেছি। জেরোমের 2 মিলিয়ন ইউরো আছে, আইনি লেনদেনের সীমা ছিল, কিন্তু সে ফ্যাবিয়ানের শেখানো কৌশলটি ব্যবহার করে জাল হেজ তৈরি করে 5 মিলিয়ন ইউরোর অবস্থান। আমি এটা খুললাম, কিন্তু উল্টোটা ঘটেছে। এখন 3 জন দিনভর অ্যালায়েন্সের শেয়ারের মধ্যবগতি অব্যাহত হয়েছিল। এটা দেখে তার সহকর্মীরা অবস্থান সম্পর্কে বললেন, কেটে ফেল। কিন্তু সে আরও একদিন ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যখন পজিশনটি খোলা থাকে অথবা তাহলে ক্যারি ফরওয়ার্ডে একজন ব্যবসায়ীর এটা ঘটে। একই অবস্থা ছিল জিরামের। এখন রাতে তার ঘুম হারাম হয়ে গিয়েছিল। চতুর্থ দিন শেয়ারের দামও বাড়তে থাকে। এখন এটা দেখো, তিনি বুঝতে পেরেছিলেন যে তার ব্যবসায়িক জীবন এবং তার সব স্বপ্ন এখানেই শেষ। এখন অনেক বড় ক্ষতি কাটিয়ে ওঠার সাহস তার আছে। এটা সেখানে ছিল না। তাই সে তার এক সহকর্মীর কাছে একটি পদ চেয়েছিল, বন্ধ করতে বলা হয়েছিল এবং সে ক্যাফেটেরিয়ায় চলে গেল। মানসিকভাবে আমি নিজেও চলে গেলাম, তাই শাস্তির জন্য প্রস্তুত হতে পারে। কিন্তু সে বলে, এটা কি সত্যি নয় যে ভাগ্য ঝুঁকি নিতে জানে? তিনি কেবল তাদেরই সমর্থন করেন যারা রোমের মতো কিছু করেন। এটা ঠিক ঘটেছে। টিভিতে একটা খবর ছিল যে লন্ডন মেট্রো বোমা বিস্ফোরণ হয়েছে। এটা দেখে আমি আবার ট্রেডিং ফ্লোরে দৌড়ে গেলাম। এখন এই খবরের কারণে বাজার পতন শুরু করেছে।
সম্পন্ন আপনার সিস্টেমে যে ওয়াম আছে তিনি দেখলেন যে বাজারের পতনের কারণে এখন তার ক্ষতি এখন লাভে পরিণত হয়েছে। তিনি দ্রুত আপনার অবস্থান থেকে বেরিয়ে এসে আপনার পোর্টফোলিও সুরক্ষিত করুন লাভ বুকিং শুরু করে। কিন্তু তারপর সে এবং একজনকে একটি সমস্যার মুখোমুখি হতে হবে। তার সিস্টেম হ্যাং হয়ে গেছে। সে অন্যদের থেকে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। আমি এটা করি না কারণ সবকিছু আমার সিস্টেমে আছে। ব্যস্ত ছিল। সে এখন বুঝতে পারল না যে সে কি করো। কিন্তু তারপর একজন টেকনিশিয়ান এলেন, তার সিস্টেম এটি ঠিক করে। তারপর সে দেখে যে টেকনিশিয়ানটি আর কেউ নন, তিনিই সেই মেয়ে যাকে সে আগে পছন্দ করত। কিন্তু আজ এই সবের জন্য তার সময় ছিল না। তিনি এটি তাৎক্ষণিকভাবে আপনার সিস্টেমে বসে যায় এবং সে কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর বাজার বন্ধ করে। সেখানে উপস্থিত সবাই হতাশ হয়ে পড়েছিল, কারণ কেউই এই সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে পারে না। আমি এটা তুলতে পারিনি। একটা ছাড়া আর ওটা থা জেম। সে তার ফিও বিবৃতিটি দেখছে। তারপর আমরা দেখতে পাই যে সে 5 মিলিয়ন বিনিয়োগ করেছে, সে ইউরোর লেনদেন করেছে এবং সে টাকা জমা করেছে। 5 লক্ষ টাকা একদিনে ইউরোর চেয়ে বেশি আয় করুন। এখন পর্যন্ত সেখানে অর্জিত সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ছিল। কিন্তু অন্যদিকে ফ্যাবিয়ানের একটা বড় ক্ষতি হয়েছে। এটা ঘটে। তারপর জিম তাকে সাহায্য করে এবং তাদের লাভ তাদের ক্ষতি পুষিয়ে দেয়। কারণ তার খারাপ সময়ে ফ্যাবিয়ান তাকে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল এবং এই সব দেখে সে অবাক হয়ে গিয়েছিল। হয় এখন বিরতির সময় সবাই কফি খাবে। এলাকায় বসেছিল। তারপর সেই মেয়েটি এটা দৃশ্যমান। তারপর সে তার নাম জানতে পারে, এটা সোফিয়া। সে তার বন্ধুদের নির্দেশে তার সাথে ডেট করে অনুরোধ করে। কিন্তু সে স্পষ্টভাবে অস্বীকার করে সে এটা দেয়। কিন্তু সে তার টাকার মালিক দেখাচ্ছে বলে মনে হচ্ছে। তারপর সোফিয়া তার মুখে সে তার পানীয় ফেলে দেয় এবং তার বন্ধুরা এটি দেখে হাসতে শুরু করো। আচ্ছা, এখন ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ জানতে পেরেছিল যে জেরোম 5 মিলিয়ন ইউরোর অবৈধ লেনদেন করেছে হয়। সে একটা তদন্ত শুরু করল এবং তারপর তার মনে হল এখন সবকিছু শেষ। কিন্তু যখন তারা দেখল যে লক্ষ লক্ষ টাকা আয় করেছে, তারা তাকে শাস্তি দিল না, কিন্তু সীমা 5 বাড়ানো হয়েছে। এটি 1 মিলিয়ন ইউরো আয় করেছে। কারণ সেই কারণেই ব্যাংকটিও বিশাল মুনাফা করেছে। এই কোনো নিয়ম নেই, কেবল ফলাফল দেখা যায়। আর এখানে ঝুঁকি যত বেশি তত বেশি বিরাট পুরস্কার। এত কিছুর পর এখন ফ্যাবিয়ান ওয়াল আমি রাস্তায় যাচ্ছিলাম। ফ্যাবিয়ান যাওয়ার সময় হয়েছে। জেরোমকে জীবনে একটা কথা বলেছিল যে সবসময় দুটি উপায় থাকে, একটি চওড়া এবং একটি সর্বদা সরু পথ দিয়ে যেতে শিখো। কারণ প্রশস্ত রাস্তাটি জনাকীর্ণ এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। তাকে বুঝতে পারে না সে কি বলতে চেয়েছিল। এসো। এখন ব্যাংকের আছে, তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল এবং তার বেতন এবং বোনাসও বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু একই সাথে লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছিল। কিন্তু তার ফ্যাবিয়ানের তার উপার্জন লুকানোর একটা কৌশল ছিল, শিল্প, যাতে সে লক্ষ্যের ভার বহন করতে পারে সহজ করে দিয়েছি। কিন্তু এখন সে তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমি ট্রেডিং করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। সে সবসময় এটা করে। কিভাবে আরও বেশি টাকা আয় করা যায় তা ভাবতে থাকে, চলো করি। এখন আবার এক সন্ধ্যায় অফিসে অনুষ্ঠানের সময় জেরোম সোফিয়ার সাথে দেখা করেন থেকে শুরু হয়। সে সেদিন সোফিয়া থেকে এসেছিল। সে ক্ষমা চায়। দুজনের মধ্যে এভাবে বন্ধুত্ব শুরু হয় এবং তারপর পরে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। আবার এলো 2007 সালের মার্চ মাসে। জ্যাম কিছু ইঙ্গিত পেয়েছিলেন যে আমেরিকার সাবপ্রাইম হাউজিং বাজার এটা ভেঙে যাওয়ার উপক্রম। সে আবার শর্ট সেলিং শুরু করল। আমি এটা শুরু করেছি আবাসন সম্পর্কিত কোম্পানি এবং ফিউচারের উপর। আবার একই জাল প্রতারণা এবং তহবিলের অপব্যবহার করে। শুরুতে সে অল্প কিছু টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু বাজার ছিল 3, এটি 1 মাস ধরে কোনো নড়াচড়া ছাড়াই পাশে পড়েছিল। ক্ষতি এড়াতে তাকে প্রতিবার আরও বেশি কিছু করতে হবে। টাকা বিনিয়োগ করতে হয়েছে। এটি করে জুলাই মাসের মধ্যে তিনি প্রায় 300 বিলিয়ন ইউরোর অবস্থান তৈরি করেছিল, যা সোসিয়েট জেনারেল ব্যাংকের মোট বাজার মূলধন। মূল্য যাই হোক না কেন, এটা এখান থেকেই শুরু হয়েছিল। ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় পতন। এখন সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।
সবকিছুর উপর আমি খিটখিটে এবং রাগান্বিত হতে শুরু করলাম। তার সহকর্মীরা তাকে ব্যাখ্যা করলেন যে এটি কেবল একটি কাজ ছিল, হয় এত চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু তারা জানত না যে সে তাদের সবাইকে হত্যা করেছে। চাকরি ঝুঁকির মুখে। ইতিমধ্যে এই ঘটনাটি জেরোমের উদ্বেগ আরও বাড়িয়ে দিল। ঠিক তার মতোই লুসিয়ানো 2 মিলিয়ন ইউরো দিয়েছিলেন। তহবিলের অপব্যবহার করা হয়েছে। কিন্তু সে ধরা পড়েছিল। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। গেল। ব্যাংক তার বিরুদ্ধে মামলাও করেছে এবং বিশাল ক্ষতিপূরণ দাবি করেছেন। লুসিয়ানো এইসব সহ্য করতে পারল না এবং ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। যখন জেরোম নিজেই শেষকৃত্যে যোগ দেন, যখন সে এটা নিয়ে ভাবতে শুরু করল, তখন সে বুঝতে পারল তার অবস্থাও ঠিক এইরকমই হতে চলেছে। হতাশা যেন তাকে গ্রাস করে ফেলছিল। কিন্তু তারপর ভাগ্য আবারও তাকে বাঁচিয়ে দিল। নিলাম। হঠাৎ করেই শেষকৃত্যের সময় সকলের মোবাইল চালু হয়ে গেল, ফোনগুলো বাজতে শুরু করল। ফোন ধরার সাথে সাথেই তার সমস্ত সহপাঠীরা গির্জা থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে আসছে শুরু। তাই এটা এমনই হয়েছিল যে ব্যাংক অফ প্যারিস ঘোষণা করেছে যে কিছু আবাসন ডেরিভেটিভগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। এবং এই খবর ইউরোপীয় বাজারে আতঙ্কের সৃষ্টি করেছে। বিশৃঙ্খলা ছিল। এই বিস্ফোরণটি ইউরোপকে নাড়িয়ে দিয়েছিল। এটি প্রাইম ক্রাইসিসের আনুষ্ঠানিক সূচনা হয়ে ওঠে। গেল। এখন জেরোমের মনে শুধু একটা কথাই ঘুরছে। এটা প্রতিধ্বনিত হচ্ছিল যে কোনোভাবে আমাদের দ্রুত আমাদের পেতে হবে, পজিশনটি বন্ধ করুন। তারপর তার পাশে বসা একজন লোক সহকর্মী বলল যে তোমার মতো বয়স্করা পজিশনটি বন্ধ করার জন্য কমপক্ষে একটি লেনদেন প্রয়োজন। 1 সপ্তাহ সময় লাগবে। কিন্তু সে অপেক্ষা করবে না। করতে পারত। উত্তেজনা এখন অসহনীয় হয়ে উঠেছে। কারণ সে এই সুযোগ হাতছাড়া হতে দেবে না। করতে পারত। তিনি তৎক্ষণাৎ ফ্রেড নামে একজন বয়স্ক ব্যক্তিকে ভাড়া করলেন। ব্লক ডিলের জন্য দায়ী ব্রোকারের সাথে যোগাযোগ করেছি। তার সমস্ত চুক্তি কয়েক মিনিটের মধ্যে আমি এগুলো বিক্রি করতে পারতাম। এখন ফ্রেডের জিজ্ঞাসা করা হলে সে তার সমস্ত চুক্তি বিক্রি শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই তার কাছে 3000 চুক্তিগুলি ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করা হয়। এটা রাখো। সেই চুক্তি থেকে জেরোম মোট $1.5 বিলিয়ন আয় করেছিলেন। ইউরো আয়। অর্থাৎ সেই বছর ব্যাংকের মোট মুনাফা তিনি একাই আয়ের 1/3 আয় করতেন। কিন্তু তিনি সরাসরি এত বিশাল অঙ্কের টাকা দেখাননি। করতে পারত। তাই তিনি এর থেকে 1.45 বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছিলেন। সে আগের মতোই লুকিয়ে রাখল। সেই বছরে লক্ষ্যমাত্রা মাত্র 1-2 মিলিয়ন ইউরো বাকি ছিল। তাই সে 50 মিলিয়ন ইউরো দেখাল এবং কোনোভাবে তিনি সেরা অভিনয়শিল্পীর খেতাবও পেয়েছিলেন। গেল। যদি সে সেখানেই থেমে স্বাভাবিক থাকত, সে ব্যবসা করতে থাকল এবং একদিন সে সেই ব্যাংকে যাবে। সর্বশ্রেষ্ঠ মাইলফলক অর্জন করতে পারে। কিন্তু মানুষের লোভ কখনো থামে না। জেরোম এখন আবার জুয়া খেল। সে অনুভব করল যে সব মূল সংকট শীঘ্রই কেটে যাবে এবং সে আবারও বিপুল পরিমাণে এটি করেছে। কেনাকাটা শুরু হয়ে গেল। যখন পুরো পৃথিবী ক্ষতির মুখে, সে এটা কেটে বিক্রি করছিল। একমাত্র সেই পাগল ছিল। যেন আমি কেনার পর কিনছিলাম। সম্ভবত গত 1.5 বিলিয়ন লাভের নেশা ছিল, যা তার চিন্তা করার ক্ষমতা কেড়ে নিয়েছিল এবং মাত্র কয়েক মাসের মধ্যেই তার দীর্ঘ অবস্থান 500 বিলিয়ন টাকায় পৌঁছে গেল। ইউরোতে পৌঁছেছে। এই সংখ্যাটি সেই সময়ের এটি ভিয়েতনামের জিডিপির সমান ছিল। কিন্তু বাজার দিন যত গড়িয়েছে ততই এটি ক্রমাগত পতনশীল। তার লোকসানও বাড়তে থাকে। তার লুকানো 1.45 বিলিয়ন ইউরো অনেক আগেই হারিয়ে গেছে উপরে থেকে এবং আরও এগিয়ে গেল। এখন সে চাইলেও পজিশনটি বন্ধ করা যায়নি। এটা এখন আর বাসের ব্যাপার নয়। আচ্ছা, এখন 2008 সালের জানুয়ারি। সরকার খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ব্যাংকিং খাতের যে সংকটের সময় আপনার কতটা ক্ষতি হয়েছে। ফরাসি কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি ব্যাংকে অডিট টিম পাঠিয়েছে। আর জেরমের ভাগ্য দেখো। তদন্তাধীন। প্রথমত, তারা তার কাছ থেকে এটি লুকিয়ে রেখেছিল। 1.45 বিলিয়ন ইউরো আবিষ্কৃত হয়েছে। তার তদন্ত শুরু হয় এবং তারপর ব্যাংক ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎক্ষণাৎ তাকে ফোন করেন। কিন্তু এটা অসাধারণ। ব্যাপারটা ছিল যে তারা রাগ করেনি, কিন্তু তার সাথে খুব নরম এবং বন্ধুত্বপূর্ণ স্বরে কথা বলুন।
কারণ ব্যাংককে পুরো সাবপ্রাইম পরিশোধ করতে হবে। সংকটে 2 বিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে এবং তারা ভেবেছিল যে জুমের আয় 1.45 বিলিয়ন, এটি তাদের জন্য বড় স্বস্তি হতে পারে। তারা বলল যে যদি জেরোম এই পরিমাণ ব্যাংকে দেয় তাহলে তার দ্বারা সংঘটিত নিয়ম লঙ্ঘনের জন্য তারা দায়ী। আমি তোমাকে ক্ষমা করে দেব। এই মুহূর্তে তার মনে জটিল আবেগগুলো জেগে উঠছিল। একদিকে সে অফিসারদের চালাকি হাস্যকর ছিল এবং অন্যদিকে তিনি ভাবছিলেন যে সত্য কি এখন কথা বলে নিজেকে মুক্ত করুন। তারপর হঠাৎ করেই একটা ঊর্ধ্বতন কর্মকর্তা জিজ্ঞাসা করলেন যে তার কি এখনও আছে কোনো পদ কি খোলা আছে। সে আর লুকায় না এবং তিনি বলেন 500 বিলিয়ন ইউরোর অবস্থান, এটা এখনও খোলা আছে। এই কথা শুনে সে ব্যাংকে গেল। যেন ভূমিকম্প হল এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ঘামতে শুরু করলেন। গেল। তিনি তাৎক্ষণিকভাবে ঝুঁকি ব্যবস্থাপনা দলকে অবহিত করেন। আমি এটি ম্যাথিউতে প্রযোগ করেছি এবং 3 দিনের মধ্যে তার সম্পূর্ণ পদ বন্ধ ছিল। এখন চূড়ান্ত ক্ষতির পরিমাণ ছিল 4.9 বিলিয়ন ইউরো। এখন তুমি ভাবছ হয়তো এর কাজ এখন শেষ, কিন্তু তার কেসটি এত সহজ ছিল না। তদন্তে এটাও প্রকাশ পেয়েছে যে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সন্দেহজনক কার্যকলাপের জন্য 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দলটি। বেশ কয়েকবার সতর্কীকরণ জারি করা হয়েছিল। যে কোনো সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা মনোযোগ দেননি। কারণ যতক্ষণ তুমি ব্যাংকের জন্য অর্থ উপার্জন করছ, কেউ তোমাকে জিজ্ঞাসা করে না তুমি কিভাবে এই টাকা পাও। তুমি এটা করতে পারছ। যতক্ষণ পর্যন্ত লাভ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখন ক্ষতি হল সবাই এক হয়ে গেল, আর এটা শুধু একজন মানুষের দোষ। আদালতে জুরোম ব্যাংককে চ্যালেঞ্জ করেছে। সে তার ভুল করেছে। আমি রাজি হয়ে গেলাম। কিন্তু তিনি প্রকাশ করলেন যে ব্যাংকিং ব্যবস্থা এতটাই ফাঁকা। 2010 সালে আদালত জেরোমকে 5 বছরের কারাদণ্ড এবং 4.91 বিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে দণ্ডিত। তার ট্রেডিং বিস্ফোরণের 2 মাস পর সোসাইটি জেনারেল ব্যাংক 4.0 ছাড়ে তার শেয়ার বিক্রি করেছে এবং 1 দিনে 5 বিলিয়ন ইউরো সংগ্রহ করেছে। তারপর 2009 থেকে 2010 সালের মধ্যে সকল করদাতার ফরাসি সরকার সোসাইটি জেনারেলকে অর্থ প্রদান করেছিল ব্যাংককে বাঁচাতে 2 বিলিয়ন ইউরো দিতে হবে। আমি এটা করকর্তন হিসেবে দিয়েছি। তাহলে সত্যটা হলো এই, তারা সবাই খেলার অংশ ছিল। সত্যিই কেউ বাইরের কেউ ছিল না। ঠিক এখানেই এর সাথে আমাদের আজকের সিনেমা শেষ।